দেশে চালু হয়েছে নতুন শ্রম কোড। সরকার বলছে এটি এক বৈপ্লবিক পদক্ষেপ। দেশের পুরনো জটিল 29টি শ্রম আইনকে একত্র করে তৈরি করা হয়েছে 4টি আধুনিক কোড। সরকারের দাবি, এতে শ্রম আইন হবে সহজ এবং স্বচ্ছ, শিল্প বাড়বে, ইজ অফ ডুইং বিজনেস, বিনিয়োগ বাড়বে, উৎপাদনশীলতা বাড়বে, আর প্রথমবার গিগ ও প্ল্যাটফর্ম শ্রমিকরাও সামাজিক সুরক্ষার ছাতা পাবে। সরকার এটিকে শুধু একটি সংস্কার নয়, একটি নতুন শ্রমযুগের সূচনা বলে ঘোষণা করছে। কিন্তু এই বড় পরিবর্তনের সঙ্গে উঠছে আরো বড় কিছু প্রশ্ন। বিরোধীরা বলছে এই কোড শ্রমিকের অধিকারকে সংকুচিত করছে, ছাঁটাইয়ের সীমা 100 থেকে 300 করা, তাদের মতে চাকরির নিরাপত্তা কমাবে। কর্তৃপক্ষ চাইলে সহজেই শ্রমিকদের বাদ দিয়ে দিতে পারবে। ইউনিয়ন গঠন, আন্দোলন বা ধর্মঘট ডাকতে যে কঠোর নোটিশ নিয়ম আনা হয়েছে, তা শ্রমিকের কণ্ঠস্বরকে ক্রমশ দুর্বল করে দেবে বলে ধারণা করা হচ্ছে। আর গিগ শ্রমিকদের যে সামাজিক সুরক্ষার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, তা কি বাস্তবে কার্যকর হবে, নাকি কেবল কাগজে কলমেই সীমাবদ্ধ থাকবে? অনেকেই জানতে চাইছেন, সত্যি যদি এই কোড শ্রমিক কল্যাণকে শক্তিশালী করে, তাহলে দেশের এতগুলো শ্রমিক সংগঠন কেন এটিকে উদ্বেগের চোখে দেখছে? শ্রমিকের নিরাপত্তা, ইউনিয়নের স্বাধীনতা এবং কর্মস্থলের সাহিত্য, এইসব কি নতুন কোনো ঝুঁকির মুখে পড়ছে? নমস্কার, আমি দীপেন, আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। নতুন শ্রম কোড সংস্কার না সংকট, এই আলোচনার চতুর্থ পর্বে আজ আমার সাথে রয়েছেন বিশিষ্ট প্রদেশ কংগ্রেস নেতৃত্ব প্রবীর চক্রবর্তী। প্রবীরবাবু, স্বাগত আপনাকে অনুষ্ঠানে। নমস্কার। প্রবীরবাবু, নতুন শ্রম কোড নিয়ে কংগ্রেসের অবস্থান কি? আপনারা কি কোনো অংশকে সমর্থন করছেন, কোনো বিশেষ অংশকে সমর্থন করছেন, নাকি সম্পূর্ণ এই শ্রম কোডের বিরোধিতা করছেন? আমি এই প্রথম কথা বলার শুরুতেই যে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যে আলোচনার ব্যবস্থা, এটা করার জন্য আপনাদের মানে ভ্যানগার্ড কর্তৃপক্ষকে, আপনাকে সকলকে আমি অভিনন্দন জানাচ্ছি। অভিনন্দন জানানোর পেছনে একটা বিষয়, এটা সকলেই অনুভব করতে পারছেন। এই শ্রম কোড দিয়েই যদি আমরা দেখি, শ্রম কোডে সেই অর্থে শুধু শ্রমিকদের অধিকার হরণ করাই নয়, আমি যদি বলি যে শ্রম কোডে সংবাদ মাধ্যমের স্বাধীনতা এবং সংবাদ মাধ্যমের সাথে যুক্ত সাংবাদিকদের যে অধিকার বা তাদের নিরাপত্তা, যে বিষয়গুলি ছিল 1955 ইংরেজি এবং 1958 ইংরেজির যে তাদের যে আইন ছিল, আমি বলছি না যে ওটাই যথেষ্ট ছিল। সেখানে দেশের সংবাদপত্র সংগঠনগুলির একটা বলা যায় গত কয়েক দশকের একটা দাবি ছিল যে ইলেকট্রনিক্স মিডিয়ার সাথে এবং সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত যারা, তাদেরকেও ওই 55 এবং 58 যে আইন, সেই আইনের সাথে তাদেরকে যুক্ত করা, পাশাপাশি সংস্কারটা এমন ভাবে করা যে তাদের স্বাধীনতা, নিরাপত্তা, আর্থিক সামাজিক এই নিরাপত্তা বিষয়গুলি যাতে আরো বেশি নিশ্চিত করা যায়, এই দাবিটা ছিল। ওকে, তাহলে সাংবাদিকের স্বাধীনতা বা নিরাপত্তা অবশ্যই সেটা হুমকির মুখে পড়ছে কিনা বা খর্ব হচ্ছে কিনা, সেটা তো অবশ্যই আমরা বিশ্লেষণ করব, এবং তার জন্যই অনুসন্ধান করার জন্যই আমাদের এই অনুষ্ঠান, এই আলোচনা। তাই আমি বলছি, আমি এটা দিয়ে শুরুটা করতে চাই। একদম, তার জন্য আমাদের এই আলোচনাগুলো আমরা করছি, বোঝার চেষ্টা করছি আমরা। বলে
এই জায়গাটাও আক্রান্ত হয়ে গেছে। আর আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে এই যে আজকে 29টা শ্রম আইন, যে শ্রমিকদের কল্যাণে মঙ্গলে যে আইনগুলি ছিল, আমি কাউকে আজকের দিনে দাঁড়িয়ে এই সময়ে আমি কাউকে আমাদের যে প্রধান বিপদ এই যে শ্রম কোড লাগু করা, এর বিরুদ্ধে যে ঐক্যমত গড়ে উঠেছে, এটাকে দুর্বল করার লক্ষ্যে আমি বলছি না। আচ্ছা, আমি বলছি শুধু অভিজ্ঞতাটা, যাতে আমাদের অভিজ্ঞতাই তো শিক্ষক, শেখায় আমাদের। সেটা অভিজ্ঞতাটা এটাই বলে যে এক সময় যারা, ইনক্লুডিং মি, যে এই 29টা শ্রম আইনের কিছু কিছু বিষয় নিয়ে, তার দুর্বলতা, তা নিয়ে যারা আমরা সমালোচনায় অংশীদার ছিলাম বা সমালোচনা মুখর ছিলাম, আজকে সকলে এক বাক্যে স্বীকার করতে হচ্ছে যে এই শ্রম আইনগুলি শ্রমিকদের কল্যাণে মঙ্গলে, শ্রমজীবী জনগণের কল্যাণে মঙ্গলে, এগুলি আজ আর অস্বীকার করার কোন সেই জায়গায় নেই। আজকে সকলে এক বাক্যে স্বীকার করছে যে এগুলি শ্রমিকদের কল্যাণে মঙ্গলে ছিল। কোনগুলো? আগে যেগুলো ছিল 29টা আইন। এবং এখন যেটা করা হয়েছে সেটা যদি আমি বলি আর কি, যে এটা যে আজকে এই শ্রম আইন যে কোড যে করা হয়েছে, আমি যে সরকার যে বলছে, সরকার তো কত কথা 14 সালের পর থেকে কত কথা বলছে, সেই কথার সাথে একটা উদাহরণ দেন তো যে কাজের মিল আছে, একটা উদাহরণ। আজকে আমি এখানে দাঁড়িয়ে খুব স্পষ্টভাবে এই সরকারের যারা অংশীদার এই রাজ্যে আছে, যে দল সরকার পরিচালনা করছে, তাদের কাছে এই প্রশ্নটাই রাখতে চাই যে শ্রমকোড নিয়ে উৎসবের মেজাজে যারা বলছে যে আমাদের যে বিকাশ হবে, আর্থিক বিকাশ হবে, শ্রমিকদের কল্যাণ হবে, শ্রমিকদের মঙ্গল হবে, আমাদের দেশে লগ্নি বাড়বে, এইসব হেন তেন নানা কথা, এই স্বল্প সময়ের আলোচনা করা যাবে না। এই যে আমি এই আইনের দিকগুলি, এগুলি ইতিমধ্যে মানুষ জেনে গেছে, আইনের দিকগুলো জেনে গেছে, সেগুলি নিয়ে আমি সেটাই প্রশ্ন। বিষয়টা হচ্ছে যে আপনারা বলছেন যে নতুন কোড শ্রমিকের নিরাপত্তা কমাচ্ছে বা শ্রমিকদের জন্য উন্নয়ন হচ্ছে না, আগের গুলো ভালো ছিল। এখন প্রশ্ন হচ্ছে যে কিভাবে কমছে, মানুষ এটা জানতে চায়। আমরা সব পক্ষের বক্তব্য শুনছি, আপনি বলছেন যে কাজে এবং কর্মে মিল নেই। সরকার 2014 সাল থেকে, কেন্দ্র সরকার 2014 সাল থেকে অনেক কথা বলছে, সেগুলো কাজে মিল নেই। কিন্তু এখানে যে কথাগুলো বলা হয়েছে, মানে যে আইনটা করা হয়েছে 4টে নতুন শ্রম কোডে, সেগুলো কি ঠিক আছে আপনাদের অনুযায়ী? প্রথম কথা, প্রয়োগটা হচ্ছে পরে, আইনটা কি ঠিক হয়েছে? আইনটা তো মোটেই শ্রমিক কল্যাণে না, এক কথায় বলা যায় এই আইনটা হচ্ছে কর্পোরেটদের স্বার্থ রক্ষা করা। এবং এর বিনিময়ে আজকে যে সারা দেশে প্রতিষ্ঠিত হয়েছে দেব আর নেব, দেওয়া নেওয়ার মধ্য দিয়ে বিষয়টা আজকে সারা দেশে প্রতিষ্ঠিত হয়ে গেছে। এই যে সম্প্রতি এখনো চলছে, শেষ হয়নি, এই যে আমাদের বিমান পরিবহন দুর্যোগ, অনেক কথা বলা হয়েছিল বিমান পরিবহনটা হাওয়াই চপ্পলের মতো সহজ হয়ে যাবে, সরল হয়ে যাবে। কার্যত কি দেখা যাচ্ছে, কি বাস্তব কি দেখা যাচ্ছে, এবং এই যে সংকটটা, কি ভয়ঙ্কর সংকট গিয়েছে, এখনো চলছে, সেই সংকটটার পেছনে মূল কারণটা কি? প্রাকৃতিক দুর্যোগ, যুদ্ধ, না কোনো টেকনিক্যাল ত্রুটি, যান্ত্রিক ত্রুটি? কিছুই তো না। শুধু হচ্ছে কি, শুধু হচ্ছে যে কর্পোরেটদের থেকে কিছু পাওয়ার বিনিময়ে দল এবং দল যারা পরিচালনা করছে,
সরকারি দল এবং দল যারা পরিচালনা করছে তারা কিছু পাওয়ার বিনিময়ে এমন ক্ষমতা দিয়ে দিয়েছে, তাদেরকে দিয়ে দিয়েছে, তারা সমস্ত কিছু উপেক্ষা করে, সমস্ত নিয়ম কানুন উপেক্ষা করে। তাদের কাছে সবচাইতে গুরুত্ব হয়ে গেছে মুনাফাটা। তাই তো দেখা গেল এই যে পাইলটদের যে নিয়ে যে সমস্যাটা তৈরি হলো, এই জটিলতা তৈরি হলো। কিন্তু আমাদের নিয়ম তো সরকারই আনলো আবার। না না, প্রশ্ন হচ্ছে সরকার নিরাপদ সরকার, এই যে ভোগান্তিটা কেন হলো? এই যে মানুষ হাজার হাজার টাকা মানুষের খোয়া গেল, পকেট থেকে খোয়া গেল, মানে কোনো কারণ ছিল না। এর দায়ী কে? দায়টা কার? মৌনী বাবা সব বিষয়ে কথা বলেন, বঙ্কিমদা বলতে পারেন। তাই একবার এটা যখন ঘটনা যখন ঘটতে শুরু করলো, একটি শব্দও তো বেরোলো না, একটি শব্দও তো নেই। এখন যে প্রলেপ দেওয়ার চেষ্টা হচ্ছে, না সেটা অন্য বিষয়। আমি বলছি এটা তো শ্রম আইনের সাথে কিন্তু সম্পর্কযুক্ত। এই যে কর্পোরেটদের হাতে আজকে যে আপনি দেখবেন যে আমাদের বিমান যে এই মুহূর্তে যেটা বলছেন, বিমানের যে ঘটনাটা, তার সঙ্গে কি শ্রম আইনের কোনোভাবে সম্পর্ক আছে? অবশ্যই সম্পর্ক। শ্রম আইনের জন্যই তাহলে কি এই ঘটনাটা হয়েছে যে শ্রম আইনের বিমান কোম্পানি বাধ্য হয়েছে তার বিমান বন্দরে কে কাজ করা? না না, আমি বলছি না শ্রম আইনের সাথে সরাসরি সম্পর্ক। আমি বলছি সরকারের যে নীতি, দৃষ্টিভঙ্গিটা হচ্ছে দেশের 1% মানুষ, এর মধ্যেও যারা মোদি বান্ধব তার বৃত্তের মধ্যে আছে, তাদেরকে কি করে সেবা করা যায়, তাদেরকে কি করে শক্তিশালী করা যায়। বাকি মানুষ এই যে শ্রম আইনে আপনি বলছেন যে মজুরি বাড়বে, আমি যে মোদিজি তো 11 বছর 12 বছরে পা দেবে, আর কিছুদিন 12 বছরে পা দিচ্ছে। আমি শুধু যে এই সময়ে আমি কতগুলি তথ্য, সরকারের দেওয়া তথ্য, আমি শুধু আজকে আপনাদের মাধ্যমে রাজ্যবাসী যারা দেখবেন, শ্রম আইন সম্পর্কের সাথে রিলেটেড, আমি শিল্প জরিপের যে সরকারের যে শিল্প জরিপের বার্ষিক রিপোর্ট যেটা সংসদে পেশ করেছে, সেই রিপোর্টের কিছু অংশ আমি তুলে ধরছি। সেই যে এটা হচ্ছে যে আমি নেট মূল্য সংযোজনের মধ্যে মজুরির অংশ মোদি জমানায় যেটা কমেছে সেটা বোঝার জন্য 81-82 সালে মজুরির অংশ ছিল 30.27%। 23-24 তা হয়েছে 15.97%। এই যে বললাম শিল্প জরিপ কে করে? কেন্দ্রীয় সরকারের সংস্থা, আমার রিপোর্ট না, জাতীয় কংগ্রেস না, প্রদেশ কংগ্রেস না, প্রবীণ চক্রবর্তী না। এই সময় নিয়োগকর্তাদের মুনাফা 23-24-এ 15.97%। এটা তো আপনি বললেন মজুরির, সরি, এই সময় নিয়োগকর্তাদের মুনাফা ছিল, এই সময় ছিল 23.39%, এটা বেড়ে হয়েছে 51.1%। আর কেন্দ্রীয় সরকারের শ্রম ব্যুরোর তথ্য হচ্ছে উৎপাদন খাতে দশক ভিত্তিক গড় বৃদ্ধির হার, এটাও দিচ্ছি শ্রম আইনের সাথে। মোদির যে শ্রমিক দরদি কল্যাণ করবে, তারপর আমাদের বিশ্বাস করতে হবে যে 13-14 সালে ছিল 6.7%, 23-24-এ এটা কমে হয়েছে 4.8%। এখানে এই যে আমাদের দেশের সংকটটা কত গভীরে গিয়ে দাঁড়িয়েছে। মোদির যে সবচাইতে বিশ্বস্ত কতগুলি সংস্থার মধ্যে একটা হচ্ছে নীতি আয়োগ, পঞ্চবার্ষিক পরিকল্পনা তুলে যে নীতি আয়োগ হয়েছে। নীতি আয়োগ বলেছে যদি এখন অন্তত 10 বছর মেয়াদি বছরে 85 লক্ষ করে, নীতি আয়োগের ঘোষণা, যদি 85 লক্ষ করে সরকারি কর্মসংস্থানের সুযোগ না করা হয়, তাহলে ভারতবর্ষ এমনিতেই এশিয়ার মধ্যে এখন ভারতে বেকারির হার হচ্ছে আমাদের 17.6%, সবচাইতে বেশি এশিয়াতে যুব বেকার হার। এটা নীতি আয়োগের রিপোর্ট,
নীতি আয়োগ বলেছে Okay. অন্তত ন্যূনতম 85 লক্ষ করে 10 বছর মেয়াদি, 10 বছরের প্রতি বছর 85 লক্ষ করে চাকরি যদি সুযোগ সৃষ্টি না করা যায় ভয়াবহ আকার ধারণ করবে ভারতবর্ষ। ওকে প্রভুবাবু, আমরা শ্রম কোডে ছিলাম, আপনি হ্যাঁ। অন্যদিকে চলে যাচ্ছেন আমি এই তথ্যের মাধ্যমে। আমরা এটাতে বলুন, এখানে আপনি যেটা বলছেন এই যে 51.01 এখন শিল্পপতিদের যেটা লাভের যে অংশটা, হ্যাঁ। ওকে, আপনি যেটা বলছেন এর মধ্যে কারা আছে, কোন শিল্প উদ্যোগ আছে না, এখানে? এই শিল্প উদ্যোগটা যেটা 51, আগে যেটা 23.39 আপনি বললেন ছিল, এখন সেটা 51.01 হচ্ছে, সেটা মানে এই শিল্প উদ্যোগদের মধ্যে, উদ্যোগপতিদের মধ্যে কারা রয়েছেন? শুধু কি সেই 1% নাকি গোটা ভারতবর্ষের দেশের যারা শিল্পপতিরা রয়েছেন সবাই রয়েছে? আমি তো যদি সব তথ্য এখানে যদি উপস্থিত করি যে শিল্প আমাদের এই সময়ে মোদির জমানায় কতগুলি কোম্পানি বন্ধ হয়েছে, আমার সরকারি রিপোর্ট, এই পার্লামেন্ট অধিবেশনে শ্রম দপ্তরের রাষ্ট্রমন্ত্রী এই যে চলতি পার্লামেন্ট অধিবেশনে যে তথ্য দিয়েছে, লক্ষ লক্ষ কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে। মোদি কাদেরকে মোদিজি যে এই যে বলছে শ্রমিকদের কল্যাণ হবে, কাদেরকে সহায়তা করছে? এই কিছুদিন আগে এলআইসি, যেটা আমাদের যে জাতীয় ক্ষেত্রে সরকারের উন্নয়নমূলক কাজে অর্থের যোগান দিয়ে আসছে স্বাধীনতার পর থেকে, জাতীয়করণ করার পর থেকে, সেই এলআইসি এখন কার সেবায়? সর্বশেষ যে এলআইসি একটা বিরাট অঙ্কের টাকা আদানিকে মুকুব করে দিয়েছে, কার নির্দেশে? এটা কি বুঝতে বাকি থাকে? শিল্পপতি বলেছেন। আমি শুধু আপনাকে বলি যে আপনারা তো নিশ্চয়ই ইতিমধ্যে জেনে গেছেন যে আমাদের যে আজকের টাটা কোম্পানি, নিশ্চয়ই ভারতে টাটা কোম্পানির একটা, টাটা উদ্যোগের একটা বিরাট অবদান আছে। সরকারের পাশাপাশি ভারতবর্ষে ভারী শিল্প গড়ার ক্ষেত্রে জানছে যে টাটা, এমনকি রতন টাটা পর্যন্ত একটা বড় উদ্যোগ ছিল, একটা বড় ভূমিকা ছিল। কিন্তু সেই টাটা, একটা ছোট্ট তথ্য দিই, এই যে নূতন এই আমাদের কি এটা নতুন 3টে স্টার্ট আপ শিল্পক্ষেত্র গড়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। এর মধ্যে একটা হবে গুজরাটে, একটা হবে আসামে। এই দুটো দিয়েছে টাটাকে। টাটা এই দুটো বরাত পাওয়ার সাথে সাথে আর কি পেয়েছে? 44,500 কোটি টাকা টাটাকে এই করেছে, অনুদান দিয়েছে শিল্পটা গড়ার জন্য। বিনিময়ে ক্যাবিনেট যেদিন 44,500 কোটি টাকার সিদ্ধান্ত নিয়েছে, তার 7 দিনের দিন বিজেপির তহবিলে 768 কোটি টাকা টাটা কোম্পানি জমা করেছে। এটা আমার তথ্য নয়, সরকারের তথ্য। কারণ এগুলি লুকানোর কোনো সুযোগ নেই। টাটার মানে কাগজে পত্রে সেই ইয়েটা হয়েছে। তো এ থেকে কি বোঝা যায় না যে এই শিল্প শ্রম আইনে কারা উপকৃত হবে? আপনি না এখানে তাহলে 1.5 কোটি টাটা যদি আমি সেটা অন্য প্রসঙ্গ। আপনি যেটা বলছেন যে বিজেপির তহবিলে জমা করেছে, এখন প্রশ্ন হচ্ছে যে আমরা জানতে চাই বা সাধারণ মানুষ জানতে চায়, প্রবীরবাবু, সাধারণ শ্রমিকরা যারা আমাদের রাজ্যের যারা শ্রমিকরা তারাও জানতে চায় যে নতুন 4টে শ্রম কোডের আওতায় এনে এখন যদি টাটা যদি আসামে যদি কোনো শিল্প কারখানা খোলে বা গুজরাটে যদি খোলে বা এভাবে যদি শিল্প উদ্যোগপতিরা যদি আমার রাজ্যেও যদি শিল্প খোলে বা নতুন করে কর্মসংস্থান হয়, তাহলে আমাদের শ্রমিকরা কিভাবে সেখানে তাদের অধিকার কিভাবে খর্ব হচ্ছে, শ্রমিকদের অধিকার কিভাবে খর্ব হবে সেটা বোঝার চেষ্টা করছি আমরা। সেটা বোঝার একটাই তো আপনি শুরুতে বলেছিলেন যে আগে 100 শ্রমিক কাজ করে এবং শ্রমিক ছাঁটাই করতে গেলে পরে সরকারের অনুমোদন নিতে হতো না। কর্তৃপক্ষই যে কোনো কারণে একটা কারণ দাঁড় করিয়ে 100-র মধ্যে আছে এমন কারখানায় শ্রমিক ছাঁটাই করতে পারত। এখন সেটা সংখ্যাটা মোদী সাহেব এত উপকার করেছে, মঙ্গল করেছে শ্রমিকদের, 300 করে দিয়েছে। কার স্বার্থে লাগবে? কার স্বার্থে? কাজটা কার স্বার্থে? শ্রমিকের স্বার্থে নিশ্চয়ই।
বিজেপি তো বলবে যে শ্রমিকের স্বার্থে মোদিজি কল্যাণ না, করছে। এখানেই বলা হচ্ছে যে যারা শিল্পপতি তাদের কথাও ভাবা হয়েছে, হ্যাঁ, ইজ ঠিক অফ ডুইং আছে। বিজনেস। না, না, প্রশ্ন যখন হচ্ছে- বড় শিল্পপতিরা আসছেন, তারা যখন বড় কিছু খোলার চেষ্টা করছেন, হ্যাঁ, তখন আমি এখানে তাইলে বড় শিল্পপতিরা সময়ে আমাদের কর্মসংস্থান এই সময় 11 বছরে এত মানে কালকে সব পরিবর্তন হয়ে যাবে এমনটা না। 11 বছরে কর্মসংস্থান কোথায় গিয়ে দাঁড়িয়েছে? আর ছাঁটাইয়ের সংখ্যা না, কত? তাহলে কি ছাঁটাই কি আগে কি তাহলে হয়নি? মানে যদি 100 জন থেকে থাকতো নিয়মটা, এখন তাহলে আগে যখন পুরনো শ্রম আইন ছিল বা এই 29টা আইন যখন ছিল, সেই আইনগুলো যে মানা হচ্ছে না বা বাস্তবের মাটিতে কার্যকর হচ্ছে না, তেমন তো অনেক অভিযোগ তখনও আমরা না শুনেছি। না আছে, কিন্তু একটা হচ্ছে বিচার চাওয়ার জায়গা ছিল। আমি বলছি এখন যে এই যে ধরুন এখন তো এরকম বলা হচ্ছে যে আরো অনেক কিছু হচ্ছে, যেমন আগে নিয়োগপত্র দেওয়ার ছিল না, সিস্টেম ছিল না আগের আইনে, এখন আইনে নিয়োগপত্র দিতে বাধ্যতামূলক করা হয়েছে। কাকে নিয়োগপত্র দিতে হবে? প্রথম কথা হচ্ছে ভারতবর্ষে অসংগঠিত ক্ষেত্রে শ্রমিক সংখ্যা হচ্ছে সর্বাধিক, সবচাইতে বেশি অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক। হ্যাঁ, এই যে 90% শ্রমিক অসংগঠিত ক্ষেত্রে এই আইনের আওতার বাইরে, এই আইনে তাদের কোনো অধিকার তাদেরকে স্বীকারই করা হচ্ছে না। তারা মানে এই আইনের আওতায় শ্রমিক পড়বে বলে তাদের এই আইনে তাদের কোনো রকম অধিকার নাই। তাদের কোনো রকম না আছে মজুরির বিষয়, না আছে নিরাপত্তার বিষয়, না আছে কিছু বিষয়। আমি শুধু আপনাকে বলি যে আগে শেষ যেটা চালু ছিল, শেষ ধীরে 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 মোদি বিভিন্ন ক্ষেত্রে খনি টনি, হ্যাঁ, বাগান, এই সমস্ত ক্ষেত্রগুলি থেকে, বিড়ি, এই সমস্ত ক্ষেত্রগুলি থেকে শেষ তুলে নিয়েছে। এখন শেষ চালু করেছে, চালু ছিল, এটাকে মডিফাই করেছে। করে কি করেছে? ধরুন আমি একটা উদাহরণ, অনেক দিতে গেলে অনেক সময় লাগবে। নির্মাণ শ্রমিকের ক্ষেত্রে শেষ চালু করেছে। মজার বিষয় হচ্ছে কি, নির্মাণ শ্রমিকের ক্ষেত্রে শেষ চালু করেছে, সে নির্মাণ শ্রমিকের নিয়োগকর্তা সে শেষ কতটা দেবে, আগে তার যে সে কতটা লগ্নি করেছে, কতটা খরচ করেছে, এর উপর সরকার হিসাব করে ঠিক করে দিত যে তুমি এত শেষ দেবে। এখন নিয়োগকর্তা মানে ঠিকাদার, যে সে ঠিক করবে সে যে কত এই কাজটাতে সে কত খরচ করেছে সে ঠিক করবে, সরকারের কোনো ভূমিকা নেই। আচ্ছা, হ্যাঁ, এতে শ্রমিকের মঙ্গল হবে, কল্যাণ হবে না। এখন এখানে যেটা আপনি বলছেন অসংগঠিত ক্ষেত্রে যে শ্রমিকদের কথা বলা হচ্ছে, যেমন গিগ এবং বলা হচ্ছে গিগ এবং প্ল্যাটফর্ম ওয়ার্কারদের এই সামাজিক নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা, তার জন্য কে নিরাপত্তাটা দেবে? কে? তার নিয়োগকর্তা কে? এগুলি কোথায় স্পষ্টীকরণ, এই আইনে কোথায় স্পষ্টীকরণ করা হয়েছে? তাদের সামাজিক নিরাপত্তার জন্য তহবিলটা কোথেকে আসবে? কে দেবে? সরকার কোথায় তহবিল, কোথায় বরাদ্দ? বললেই হবে যে আমাদের এটা এখন আইন করা হয়েছে, বলা হচ্ছে যে আইন তো করা হয়েছে, এখন আপনারা বলছেন তহবিলের কথা। তহবিল তো আইনের মধ্যে আইন না, আইনের মধ্যে তো নিশ্চয়ই থাকবে যে এই আইনটা এইভাবে ইমপ্লিমেন্ট হবে। না হয়তো মোদি তো কত আইন করেছে, হ্যাঁ, মহিলা ক্ষমতায়ন, সশক্তিকরণ, এই যে স্বাধীনতা দিবসে আপনাদের এই আমি এইসব কিছু বাদ দিলাম, জিএসটি পুনর্বিন্যাস করেছে। কি রেজাল্ট? কি আপনার অভিজ্ঞতা কি? জিএসটি পুনর্বিন্যাসের ফলে কোন ওষুধটার দাম কমেছে? প্রতিটা ভোগ্য পণ্য যেগুলি থেকে জিএসটি কমানো হয়েছিল সবগুলির দাম জিএসটির আগে যা ছিল তার চাইতে বেড়ে গেছে। কার লাভ হচ্ছে? এখন ধরুন শিল্পপতিরা বা আমার কথা হচ্ছে গিগ বা প্ল্যাটফর্ম শ্রমিকদের জন্য তুমি লিখেছ যে তাদের সামাজিক নিরাপত্তার দিক দেখাবে, কিভাবে দেখবে, কে দেখবে, তার অথরিটি কে, অথরিটি এর জন্য কি দায়িত্ব পালন করবে, না সরকার কি দায়িত্ব পালন করবে, সেগুলি তো কিছু নির্দিষ্ট করা। তাহলে আপনারা কি বলছেন, তাহলে এই আইন যে গিগ এবং প্ল্যাটফর্ম ওয়ার্কারদের জন্য যা বলা হচ্ছে এগুলো শুধুই কি শুধু মুখে বলা হলো? সবটা মোদির তো 11 বছরের সবটাই তো ফাঁপা।
যা বলেছে সবই তো ফাঁপা। ওকে, আগামী দিনে যদি তাদের জন্য কোনো রোডম্যাপ করা হয় বা দেওয়া হয়, বা আপনাদের তরফ থেকে কোনো ধরনের রোডম্যাপ আপনারা দিয়েছেন কিনা বিরোধিতা করা ছাড়া, কংগ্রেস কোনো ধরনের প্রস্তাব বা কোনো যখন? প্রথম প্রশ্ন হচ্ছে এই যে এত বড় একটা পদক্ষেপ নেওয়া হলো, হ্যাঁ, ভারতবর্ষে সম্ভবত যে 66 সাল থেকে যে শ্রমিকদের কল্যাণে যে শ্রমিক সংগঠন, মালিক, শ্রমিক নিয়োগকর্তা এবং সরকার, এই যে তিন পক্ষের মধ্যে যে আলোচনা করার যে একটা নিয়মের প্রচলন ঘটেছিল আইনের মাধ্যমে, যাকে সুপ্রিম কোর্ট মান্যতা দিয়েছিল, সেটা এটা প্রতি বছর একটা করে শ্রম সম্মেলন হতো। সেটা 15 সাল পর্যন্ত সেই শ্রম সম্মেলন হয়েছে। 15 সালের পর থেকে এই জাতীয় শ্রম সম্মেলন বন্ধ। এই যে বলা হচ্ছে যে এই আইনটা নিয়ে সর্বস্তরের শ্রমিক সংগঠনগুলির সাথে আলোচনা করা হয়েছে, এত সর্বৈব যে চিরাচরিত ভাবে যেটা অভ্যাস করে নিয়েছে, মিথ্যে কথা ছাড়া, মোদিজি প্রতারণা ছাড়া বিজেপি থাকতে পারে না, চলতে পারে না। আপনারা বলছেন এখানে ট্রেড ইউনিয়ন গুলোকে বা শ্রমিক সংগঠনগুলোকে মোটেই আলোচনা সভায় অংশগ্রহণ করার সুযোগ করে দেওয়া হয়নি? কোনো আলোচনা হয়নি, কোনো আলোচনা করা হয়নি। এটা যখন 19 সাল থেকে এই শ্রম কোড চালুর পায়তারা করে আসছিল, সেই সময় থেকে সম্মিলিতভাবে দেশের সব কয়টা শ্রমিক সংগঠন, যেটা দিয়ে শুরু করেছিল, যারা আগে এক একটা সময় এক একটা সংগঠনের প্রশ্ন ছিল যে 29টা শ্রম আইন নিয়ে প্রশ্ন ছিল, কিন্তু এগুলির যখন পরিবর্তন করে এই শ্রম কোড আনা হচ্ছে, কারণ ইতিমধ্যে তো দেশবাসী জেনে গিয়েছে যে কৃষকদের সেই কল্যাণে যে কৃষি আইন, এটা জেনে গিয়েছে, বুঝে গিয়েছে কি কল্যাণ করতে চাইছে, কার কল্যাণ করতে চাইছে। আপনারা তাহলে বলছেন কি শ্রম কোডও কি তাহলে একই লাইনে হাঁটছে বলছেন? একই রাস্তা। শুনুন, শেষ যে তাদের পরিকল্পনা হচ্ছে কি, দেশের মধ্যে এই শ্রম আইনের মধ্য দিয়েছে আমাদের দেশের শ্রমজীবী মানুষকে শ্রম দাসে পরিণত করা। এটা হচ্ছে মুখ্য উদ্দেশ্য। আর সার্বিক যে নীতি, এই নীতির মধ্য দিয়ে, কারণ এরা বুঝে গেছে এই নীতির মধ্য দিয়ে মুখে সশক্তিকরণ, স্বাবলম্বী আর কোটি কোটি চাকরি। এখন তো মোদিজি তো বলছেনই যে এই যে চাকরি, তো এগুলি উজ্জ্বলা গ্যাসের যে কানেকশন দিয়েছি, এটাও তো কর্মসংস্থান। এই যে প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর দিয়েছি, এটাও কর্মসংস্থান। সপ্তাহে 1 ঘন্টা যে কাজ করে, সেও কর্মসংস্থানের মধ্যে আছে। হাইওয়ে, ন্যাশনাল রোড এত করেছি, জায়গায় জায়গায় ধাপা হয়েছে, জায়গায় জায়গায় সেলুন হয়েছে, জায়গায় জায়গায় পানের দোকান হয়েছে, চায়ের দোকান হয়েছে, মিষ্টির দোকান হয়েছে। এতে যারা কাজ করছে তাদেরও তো কর্মসংস্থানই হয়েছে। এই হিসাবে তো মোদি তার যে ঘোষিত 2 কোটি চাকরি বলে ছোট্ট ছাড়িয়ে গেছে। আমি তো আবার নতুন করে 15ই আগস্ট ঘোষণা করেছে 3.5 কোটি এই অর্থ বছরে চাকরি দেবে। আপনি যদি আমার সময় অ্যালাউ করেন বা আরেকদিন যদি আলোচনা করেন, আমরা আজকে শ্রম কোডটা বোঝার চেষ্টা করব। এই শ্রম কোডের সাথে সম্পর্কযুক্ত আমরা এখন যেটা বলা হচ্ছে যে সামাজিক নিরাপত্তার কথা, কার্যকর হলে পরে বেকারদের জীবনে, বেকারদের তো ভবিষ্যৎ অন্ধকার কিভাবে হবে সেটাই বোঝার চেষ্টা করছি, যে কিভাবে অন্ধকার হবে। আপনারা বিরোধিতা করছেন। এখন একটা বিষয় হচ্ছে, যারা শ্রমিকরা, বলা হচ্ছে যে আগে তাদের সামাজিক নিরাপত্তা, ধরুন ইএসআই বা পিএফ, এগুলো যে সংখ্যায় ছিল, এখন সেগুলো বাড়বে। কি করে বাড়বে? আমি শ্রমিকদের তো বাদ দিয়ে দিলাম। হ্যাঁ, 90% শ্রমিককে তো আমি আওতার বাইরে নিয়ে গেলাম। আগে যে শ্রমিক কল্যাণ তহবিল ছিল, এই ক্ষেত্র থেকে, খনি শ্রমিক থেকে, যে আমাদের যে কঠিন কঠিন কাজ করা, এক্সিডেন্ট, এগুলি থেকে সরকার হাত গুটিয়ে নিয়েছে। নিরাপত্তা দেখার দায়িত্ব কার? খনি যে পরিচালক, সে দেখবে নিরাপত্তা, সরকারের তদারকি থাকবে না। সে কি দেখবে না? তাহলে
দেখে কোথায়? তাহলে দেখবে না, আগে দেখতো না, তাহলে আগে আগে যা কিছু সরকার যতটুকু দেখতো, কিছুটা হলেও দেখতো, হ্যাঁ, কিছুটা না হয়, যদি না হয়তো এখানে কি তাহলে শিল্পপতিদের মামলা টামলা করার এগুলির অধিকার ছিল? এখন কি সব উঠে যাচ্ছে? সব উঠে যাচ্ছে না, এখন কি তাহলে শিল্পপতিদের অ্যানসারেবল করার কোনো জায়গা থাকছে না? অ্যাকাউন্টেবল থাকছে না তারা? যাদের আন্ডারে কাজ করা হচ্ছে তাদের কি অ্যাকাউন্টেবল থাকবে না? থাকবে না তো। তাকে অধিকার দিয়ে দিয়েছে, তাকে অধিকার দিয়ে তাকে ব্যবসা করার, ইজ অফ ডুইং বিজনেস বলা হচ্ছে, তাকে ব্যবসা করার যে সুযোগগুলো যেখানে, সেগুলো করে দেওয়া হচ্ছে। কিন্তু তার মানে কি এমন যে সরকারের কোনো মনিটরিং থাকবে না? সে ইচ্ছে করলে তার শ্রমিকের যদি কোনো ক্ষতি হয়ে যায় সে তাকাবে না সেই দিকে, বা তার শ্রমিকদের ইচ্ছে করে ক্ষতি করবে, সরকার দেখবে না, তাই কি বলছেন? না, ইতিহাসটা কি বলে, শিক্ষাটা কি বলে, আমি সব ছেড়ে দিলাম। এই যে আপনি বলেছেন যে টাটার এই কারখানাতে তো কাজের সংস্থান হবে, আমি আপনাকে জিজ্ঞেস করি যে এই যে 3 মাসও হয়নি, টাটা আমাদের তো একটা সবচাইতে আইটি সেক্টরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, হ্যাঁ, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। সরকারি ক্ষেত্রের চাইতেও টাটার আইটি সেক্টরে আমাদের যে প্রযুক্তিতে যারা শিক্ষিত বেকার যুবক যুবতীদের একটা বিরাট সংখ্যার কর্মসংস্থানের সুযোগ হয়েছে। 3 মাসও হয়নি, উইদাউট নোটিশে 20,000 ছাঁটাই করে দিয়েছে। এখন যে পুলিশ, এটা কি শ্রম কোড হওয়ার আগে না পরে করেছে? আগে করেছে। তাহলে আগে যদি করা যায়, তাহলে শ্রম কোডে এখন যদি 100 থেকে 300 করা হয় তাহলে কি লাভ হলো? না, এখন তো আরো বেশি করে করবে। না, তাহলে আগেও তো হয়েছে এমন। না, আগে তো হয়েছে, তাকে কিছু ক্ষতিপূরণ টতিপূরণ ইত্যাদি দিয়েছে। এখন তো এগুলির বালাই নেই, এগুলির বালাই থাকবে না। প্রথম তো হচ্ছে 300 পর্যন্ত করবে, করা যাবে, এতে কোনো তাকে আনসার দিতে হবে না। না, আমার একটা প্রশ্ন আছে এখানে, আমি একটু এটা ব্যক্তিগতভাবে আমরা বোঝার চেষ্টা করছি আপনাদের কাছ থেকে। ধরুন আগে এই যে আমি যেটা বলছিলাম যে 29টা শ্রম আইন ছিল, সেগুলো অবশ্যই শ্রমিকদের কল্যাণে ছিল এবং যারা শিল্পপতি তাদেরও স্বার্থ দেখা হতো, সেটা নিয়ে কোনো ডাউট নেই। কিন্তু বাস্তবে কতটা কার্যকর হতো তা নিয়ে কিন্তু অনেক অভিযোগ রয়েছে, তা নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। এখন আগে যে ছাঁটাই হতো, আগে বলা হচ্ছে এমন অনেক কাজ ছিল বা অনেক চাকরি ছিল যেগুলোতে হয়তো নিয়োগপত্র বা অ্যাপয়েন্টমেন্ট লেটার যাকে না, এখন তো ধরেন সমস্ত ক্ষেত্রে, এবং এত আপনাদের অজানা নয়, এত অজানা নয় যে এআই প্রযুক্তি যেভাবে এসে যাচ্ছে, এআই প্রযুক্তিতে তো শিল্পপতিদের কর্পোরেটদের টার্গেটই হচ্ছে যে ম্যান পাওয়ার কমা, যার প্রয়োজন হবে সে 300 রাখবে, যার প্রয়োজন হবে সে 50 জন রাখবে বা 30 জন রাখবে। কিন্তু আমি কারণ ছাড়া ছাঁটাই কেন করব? মানে একটা শিল্প যদি চলতে থাকে, সরকার পক্ষ বলছে যে আগে তো এমন হতো যে শিল্পপতিরা কাজ করতে পারতো না বা তারা মুনাফা করতে পারছে না বলে তখন সেটা ছাঁটাই করত। কিন্তু এখন ইজ অফ ডুইং বিজনেস হবে, এখন যেমন শ্রমিকদের স্বার্থ দেখা হবে, শিল্পপতিদের স্বার্থ দেখা হবে। এই আইনটাতে আমাকে দেখান না যে কোথায় নির্দিষ্ট করা আছে যে শ্রমিকদের মজুরির কথা, মজুরি কিভাবে মজুরি স্থির করা হবে, হ্যাঁ, ত্রিপাক্ষিক যে আলোচনার মধ্য দিয়ে যে মজুরি স্থির করা হতো, মজুরি বৃদ্ধি করা হতো, এই সিস্টেমগুলিতে এই আইনে নেই। তো কোথায় ঠিক হবে? শিল্পপতির মর্জি অনুযায়ী, তার মর্জি অনুযায়ী। আমাদের এই যে এখন পর্যন্ত যতটুকু তথ্য দিলাম, আরো তথ্য আছে, সেই তথ্যগুলি দিয়ে আমি আপনাদের সময়ও প্রায় শেষ হয়ে গেছে, আমি ভারাক্রান্ত করতে চাই না। সর্বত্রই তো দেখা যাচ্ছে যে এই সময়ে মোদিজির সময়কালে আগেও মুনাফা করেছে, কিন্তু মোদিজির সময়কালে যেভাবে মুনাফা করেছে, যেভাবে মুনাফা করছে, এটা নিয়ন্ত্রণবিহীন ভাবে, এবং এতেই সন্তুষ্ট না কর্পোরেটরা, জগৎ এতে সন্তুষ্ট না, তাদেরকে আরো সন্তুষ্ট করার জন্য, এবং সন্তুষ্ট হলে পর কি হয় এটা আমার বলে দিতে হবে না। ইলেকশন বন্ড এর প্রমাণ, এবং সর্বশেষ ইলেকশন বন্ডের পরে সর্বশেষ টাটা সাহেবের যে উদাহরণ দিলাম, একটা কথা শুধু আজকে আপনাকে এখান থেকে স্মরণ করিয়ে দিই। 2021 থেকে 24 সালের প্রথমার্ধ পর্যন্ত, মার্চ পর্যন্ত টাটা কোম্পানি কোন পলিটিক্যাল পার্টিকে একটি টাকা
ডোনেশন দেয়নি। এটা হচ্ছে রেকর্ড। ওকে, এই টাটা কোম্পানি 768 কোটি টাকা, 44,500 কোটি টাকা অনুদান পাওয়ার 1 সপ্তাহের মধ্যে বিজেপি তহবিলে দিল। ওকে, আমরা সেই বিষয়ে অবশ্যই আলোচনা অন্যদিন করব। এই বিষয়ে আপনি যেটা বলছেন, বারবার যেটা বন্ডের বিষয়টা তুলছেন, কিন্তু আজ শ্রম কোড নিয়ে বোঝার চেষ্টা করছি। আপনি কিছুক্ষণ আগে যেটা বলছিলেন, বেতনের ব্যাপারটা বলছিলেন, এখন বলা হচ্ছে যে সমকাজে সমবেতন। আপনি বলছেন বেতন কিভাবে নির্ধারণ করা হবে, বলা হচ্ছে কস্ট টু কোম্পানি, সেটা মালিক পক্ষ বা যারা নিয়োগকর্তা সে নির্ধারণ করবে। তবে আগে যেটা হতো যে কারোর বেসিকটা খুব কমিয়ে দেখানো হতো, যার ফলে তার সামাজিক নিরাপত্তাগুলো, ইএসআই বলুন বা পিএফ বলুন, তার যে বা গ্র্যাচুইটি বলুন, সেগুলো কমে যেত অনেকটাই। কিন্তু এখন সেটাকে 50% মিনিমাম সিটিসির, কস্ট টু কোম্পানির 50% মিনিমাম করতে হবে তার বেসিক স্যালারি। তার জন্যে তার বাকি যে সামাজিক নিরাপত্তাগুলো সেগুলো বেড়ে যাচ্ছে। এটা কি শ্রমিকদের কল্যাণে হচ্ছে না? আমি একটা পাল্টা একটা কোশ্চেন করি। হ্যাঁ, এতটা যদি আমরা এই ব্যক্তিগত মালিকানাধীন কোম্পানি বা গোষ্ঠীগত মালিকানাধীন কোম্পানিকে এতটা রিলাই করি, যে আমি সরকার এই সমস্ত কিছু বাদ দিই, এই যে প্রায় 800-র কাছাকাছি কৃষক 4 বছরে মারা যাওয়ার পর মোদিজি সরকার যে মুচলেকা দিয়েছিল যে হ্যাঁ তোমাদের দাবি কালা, মানে কৃষকদের ভাষা অনুযায়ী, ভারতবাসীর ভাষা অনুযায়ী কালা 3 কৃষি আইন বাতিল করা হলো। তোমাদের যে দাবি, মূল দাবিটা ছিল, সেই দাবিটা হচ্ছে যে কৃষকদের যে পণ্য ফসল উৎপাদনের যে খরচ, সেই খরচের সাথে 50% যোগ করে তার মিনিমাম প্রাইস ঠিক করা হবে। হ্যাঁ, এখন পর্যন্ত আজকে কত বছর হয়ে গেল? কোথায় সরকার কোথায় এই প্রাইসটা মেনটেন করেছে? আমি সর্বশেষ যে ঢাক পিটিয়ে এই 2025-এ খরিফ ফসলের আগে এমএসপি ঘোষণা করেছিল। এমএসপির সব বিবরণ দিতে গেলে অনেকটা সময় লাগবে। শুধু আমি বলি যে আমাদের সবচাইতে বেশি ভারতবর্ষে কৃষক উৎপাদন করে এবং মানুষ ব্যবহার করে হচ্ছে ধান। হ্যাঁ, উৎপাদন করে হচ্ছে ধান। ধান উৎপাদনে এমএসপি বৃদ্ধি হয়েছে আগের যে মূল্যমান স্থির করেছিল তার চাইতে 2% বেশি। ওকে, আপনার কাছে সময় ফুরিয়ে গেছে। আমি শুধু আপনার কাছে জানতে চাই, আপনি তাহলে বলার উদ্দেশ্যটা কোন জায়গায়? মানে বলা হয়েছে সেগুলো করা হবে না আপনি বলছেন? না, যেগুলি বলা হয়েছে, মানে এই যে আমি যেটা সিটিসির কথাটা বলছিলাম 50% করা হয়েছে, আপনি বলছেন এগুলো কি তাহলে কি মানে কার্যকর হবে না? এখন পর্যন্ত ইতিহাস তো 11 বছর, 11.5 বছর, 12 বছর হতে চললো। ইতিহাস তো বলে যে এগুলি হচ্ছে সব হচ্ছে মানে বুকা বানানোর প্রচেষ্টা। ওকে, আপনার অবস্থা ছাড়া আর কিছু না। ওকে, তাহলে আপনার বক্তব্য থেকে আমরা তাহলে আজ এটা বুঝলাম যে শ্রম কোডে, নতুন যে শ্রম কোড আছে সেখানে শ্রমিকদের নিরাপত্তার কিছুই নেই, সবটাই মালিকানার স্বার্থ দেখা হয়েছে আপনার কথা অনুযায়ী। এবং যদিও বা কয়েক মানে যদি আইনটা যা আছে, আইনের আপনাদের ব্যাখ্যা তা অনুযায়ী মানে আপনাদের অবস্থান অনুযায়ী, ওকে, আপনাদের অবস্থান অনুযায়ী। এবং তাহলে যেগুলো আপনারা যেগুলো সরকার পক্ষ বলছে যেগুলো লাভদায়ক বা শ্রমিকদের স্বার্থ দেখা হচ্ছে, সেখানে আপনারা বলছেন যে সেগুলো কার্যকর হবে না, মানে সেগুলো আইন করা হলো প্রমাণ হচ্ছে এগুলি ফাঁপা, এবং কিভাবে কার্যকর হবে তাও তো দেখায়নি। ওকে, আপনাদের তাহলে কার্যকর হবে, সেটা হবে না বলে আপনাদের বিশ্বাস। অনুষ্ঠানের সময় ফুরিয়ে গেছে। অসংখ্য ধন্যবাদ হরিবাবু সঙ্গে থাকার জন্য, বিস্তারিত আলোচনা করার জন্য। আমরা শ্রম কোড নিয়ে আলোচনা করছি, আরো করব। আমরা বোঝার চেষ্টা করছি শ্রম কোডে, নতুন শ্রম কোডে আসলে কি সেটা সংস্কার না সংকট। ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আজ দর্শক বন্ধুরা, আপনারা আজ শুনলেন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব প্রবীর চক্রবর্তীকে। আসলে নতুন শ্রম কোড নিয়ে মতভেদ, প্রশ্ন, প্রতিশ্রুতি আর উদ্বেগ সবই কিন্তু আছে। সরকার বলছে এটি আধুনিক ভারতের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ, বিরোধীরা বলছে এটি শ্রমিক জীবনে অনিশ্চয়তার ছায়া ফেলতে পারে। তাই ধোঁয়াশা থাকা স্বাভাবিক। কার সুবিধা বেশি, কার ক্ষতি বেশি, কার লাভ বেশি, আর শ্রমিকের ভবিষ্যৎ কোন দিকে মন নেবে তা কিন্তু সময় বলবে। তবে কথা একটাই,
শ্রম কোড কতটা সফল হবে এবং কতটা ন্যায়সঙ্গত হবে এটি নির্ভর করবে শুধু আইনের ভাষায় নয়, বরং তার বাস্তব প্রয়োগ এবং শ্রমিকের জীবনে তার প্রকৃত প্রভাবে। তাই নতুন এই কোড সংস্কার না সংকট, সেই উত্তর খুঁজতেই আমরা আসব আরও একটি পর্ব নিয়ে। আর আপনারা দেশ দুনিয়ার নিউজ আপডেট ও টক শো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।